নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স বনাম SRH ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে পারে, KKR এর প্লেইং 11-এ কোনো রকম চেঞ্জ হতে পারে কিনা, KKR এর অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে খিল্লি করছে হিন্দি কমেন্টেটররা। হিন্দি কমেন্ট্রি দেখছিলাম, সেই জায়গাতে দেখা যাচ্ছে হিন্দি কমেন্টেটররা বেশিরভাগই মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার। তারা KKR এর বিরুদ্ধে কথা বলছে আর বলছে ক্যামেরন গ্রিন কেন বল করছে না। আর ক্যামেরন গ্রিন যদি বল না করে, সেই জায়গাতে ক্যামেরন গ্রিনের জায়গায় রোবম্যান পাওয়েল একটা আদর্শ চয়েস হতে পারে, এটা কিন্তু KKR ফ্যান্সরা বলছে। তো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করবো এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো শুরুতেই আগে ক্যামেরন গ্রিনকে নিয়ে আলোচনা করব, যেখানে আগেই আপডেট দিয়ে দিয়েছি। ক্যামেরন গ্রিন তার লোয়ার ব্যাক ইনজুরির কারণে কিন্তু সে বোলিং করতে পারবে না প্রথম কটা ম্যাচে, এবং আমার মনে হয় লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে কিন্তু তোমার পাথিরানা ফিরতে চলেছে এবং সেই ম্যাচে কিন্তু ক্যামেরন গ্রিনও বল করতে চলেছে। তো KKR এর চতুর্থ ম্যাচের পর থেকে কিন্তু KKR এর দলটা একটু মজবুত হবে। তো সেই জায়গাতে কিন্তু KKR এর প্লেইং 11টাকে একটু ব্যালেন্স ভাবে তৈরি করতে হবে। সেই জায়গা থেকে KKR ফ্যান্সরা বলছে ক্যামেরন গ্রিন যদি বোলিং না করে, ক্যামেরন গ্রিনের জায়গায় কিন্তু রোবম্যান পাওয়েলকে খেলাতে এবং সৌরভ দুবেকে দলে আনতে। এই নিয়ে আলোচনা করব। ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স এত পরিমাণ অর্থে কিনেছে কেন? তার কারণ রাসেল নেই, এবং সেই জায়গাতে রাসেল যে রোলটা পালন করত, ব্যাটিং করত, বোলিং করত, সেই রোলটাই কিন্তু ক্যামেরন গ্রিনের জন্য রাখা হয়েছে। তবে ক্যামেরন গ্রিন তো 3 নম্বরে ব্যাটিং করছে, রাসেল তো অ্যাকচুয়ালি ফিনিশার ছিল। ক্যামেরন গ্রিন যেটা পারে সেটাই তো করবে না। ক্যামেরন গ্রিন 3 নম্বরে ভালো ব্যাটিং করতে পারে, টপ অর্ডারে ভালো ব্যাটিং করতে পারে, তাহলে ক্যামেরন গ্রিন তো টপ অর্ডারেই ব্যাটিং করবে। আর বোলিং এর কথা বলতে গেলে কিন্তু KKR চাইছে সে পুরোপুরি রেস্ট দিক, আর এই জায়গাতে যদি তার উপর আরো ওয়ার্কলোডের প্রেশার পড়ে, সে ইনজার্ড হয়ে যেতে পারে, সেটা কিন্তু KKR এর জন্য ক্ষতি হবে। তো আমার মনে হয় KKR একদম ঠিক করছে ক্যামেরন গ্রিনকে না বল দিয়ে। এবারে প্রশ্ন KKR ফ্যান্সদের মধ্যে যে ক্যামেরন গ্রিনকে বসে হায়দ্রাবাদের ম্যাচে রোবম্যান পাওয়েলকে আনলে কিন্তু KKR এর মাঝখানটা একটু স্ট্রং হবে। এই জায়গাতে আমার মনে হয় একটা মাত্র চেঞ্জ হতে পারে, যেটা আপডেট আমি শুনছি, অনুকূল রয়ের জায়গায় কিন্তু তেজস্বী সিং দাইয়া আসতে চলেছে। এই আপডেটটা আমার কাছে এসেছে। তেজস্বী সিং দাইয়া রেঞ্জ হিটিং করছে এবং ইডেনের মাঠে কিন্তু তেজস্বী সিং দাইয়ার একটা গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে। আপাতত এই আপডেটটাই কিন্তু আসছে, এই পরিবর্তনটা হতে পারে। যেখানে SRH এর ব্যাটিং এ দেখলে কিন্তু প্রথমে 3 জন ব্যাটসম্যানই কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে, এবং তারপরে হ্যানরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, তারাও স্পিন ভালো খেলে। তো সেই জায়গাতে মনে হয় অনুকূলকে না খেলে তেজস্বী সিং দাইয়াকে খেলাতে পারে। আমি বলবো অনুকূলকে খেলালেও খুব একটা শখ হব না। অনুকূল প্রথম ম্যাচে অতটা সুযোগ পায়নি, ভালো ফিল্ডিং করেছে, বোলিং একটা ওভার করেছে, খুব একটা খারাপ বোলিং করেনি, ব্যাটিং পায়নি। সেই জায়গাতে আমার মনে হয় প্রথম ম্যাচের পরে যদি কলকাতা নাইট রাইডার্স চেঞ্জ করতে থাকে, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের মনোবল ভেঙে যাবে। তো সেই জায়গাতে আমি বলবো সেম প্লেইং 11, যেই প্লেইং 11টা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছিল, সেই প্লেইং 11টাই খেলুক। এবং ওয়ানখেড়ের পিচ থেকে যখন কলকাতা নাইট রাইডার্স ইডেনে আসবে, সেই জায়গাতে তো কলকাতা নাইট রাইডার্স হেল্প পাবেই। আর ইডেনের মাঠে মেনলি কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে, এই দুই জুটির উপর নজর থাকবে, বিশেষ করে ফিন অ্যালেনের দিকে। তার কারণ ফিন অ্যালেন এই মাঠেই তাণ্ডব করেছিল সেমিফাইনাল 1-এ সাউথ আফ্রিকার বিপক্ষে, 33 বলে সেঞ্চুরি করেছিল। তো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে, যেখানে হায়দ্রাবাদও তাকিয়ে রয়েছে অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডের দিকে। আর অবশ্যই KKR ফ্যান্সরা কিন্তু ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানের দিকে চেয়ে থাকবে। আঙ্গাক্রিস রাঘুবংশীর ব্যাটিং নিয়ে একটু প্রশ্ন উঠেছে। আঙ্গাক্রিস রাঘুবংশী যেভাবে ব্যাট করলো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, আঙ্গাক্রিস রাঘুবংশীকে 3-এ ব্যাট করিয়ে গ্রিনকে 4 নম্বরে ব্যাটিং করলে কিন্তু সেটা KKR এর জন্য আর একটু বেটার হতে চলেছে। তার কারণ আঙ্গাক্রিস রাঘুবংশীকে আর একটু বেশি সময় দেওয়া উচিত, এবং সেই জায়গাতে সে তার ইনিংসটাকে বড় করতে পারবে। আর যেটা দেখছি আমি, 3 নম্বরে ক্যামেরন গ্রিন অতটাও ভালো পারফরমেন্স করছে না। তো এই জায়গাতে KKR ব্যাটিং পজিশন নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারে, যে 4 নম্বরে গ্রিনকে খেলিয়ে 5 নম্বরে রিঙ্কু, 6 নম্বরে রমনদীপ, দেন 7 নম্বরে সুনীল আসুক, এরকমটা করতে পারে। আর সুনীল লাইনকে কিন্তু উপরের দিকেও ব্যাটিং করাতে পারে KKR। সেই জায়গাতে KKR এর যখন রান দরকার হবে, মোমেন্টাম দরকার হবে, সুনীল লাইনকে কিন্তু যে কোনো পজিশনে ব্যাট করাতে পারে। তো এক্সট্রা একটা ব্যাটিং অপশন KKR এর কাছে রয়েছে সুনীল লাইন, তার উপরে নজর থাকবে এবং সুনীল লাইনকে ভালো করে ইউজ করতে হবে। আগের ম্যাচে আমরা দেখেছিলাম আজিঙ্কে রাহানে
সুনীল রানিকে ইউজই করতে পারেনি। প্রথম দিকে যখন রোহিত শর্মা সেট ছিল না, রোহিত শর্মার বিরুদ্ধে যদি বল করাতো তাহলে হয়তো রোহিতকে আটকে রাখতে পারতো এবং সেই জায়গাতে কিন্তু প্রেসারে উইকেট পড়তে পারতো। সেই জায়গাতে আজিঙ্কে রানে একটা ভুল করে দিয়েছে, স্পিনারদেরকে সেরকম করে ইউজ করতে পারছে না। তো ইডেনের মাঠে কিন্তু স্পিনাররা হেল্প পাবে এবং সেই জায়গাতে কিন্তু বিশেষ করে বরুণ চক্রবর্তীর ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ কেকেআর এর জন্য। আর যেই 8টা ওভার নিয়ে আলোচনা করছিলাম সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর, সেই 8টা ওভার কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেকেআর এর জন্য। আর তার সঙ্গে ফাস্ট বোলিংয়ে বৈভব আরোরার ভূমিকা থাকবে সব থেকে বেশি। কেকেআর এর এখন মেন বলার বৈভব আরোরা, সবাই কিন্তু বৈভব আরোরার থেকে এক্সপিরিয়েন্স দেবে, সবাই বৈভব আরোরার দিকে চেয়ে রয়েছে। কেকেআর ফ্যান্সরা বলছে নতুন বলে উইকেট দরকার, বৈভব আরোরাকে আনো। তো সেই জায়গাতে বৈভব আরোরাকে ভালো করে বল করতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে আমরা দেখেছিলাম বৈভব আরোরা শুরুতে ভালো বল করছিল, তবে মাঝখানে মিডিল ওভারে কিন্তু সেরকমভাবে বল করতে পারেনি। তো শুরুতে 2টো ওভার কিন্তু বৈভব আরোরাকে দিক এবং ডেতে 2 ওভার করাক। ব্লেসিং মোজারাবানিকে অনেকটা বুমরার মতো ইউজ করতে পারে, প্রথমে 1টা ওভার করিয়ে, মিডিলে 1টা ওভার করিয়ে, ডেতে 2টো ওভার করাক। এবং কার্তিক ত্যাগীর ক্ষেত্রেও ঠিক তাই করুক, কার্তিক ত্যাগীর পেসটা ইউজ করুক, 1টা ওভার পাওয়ার প্লেতে করাক, 2টো ওভার মিডলে করাক আর 1টা ওভার ডেতে করাক। আর বাকি যদি ডেথ বোলিং নিয়ে আলোচনা করি, সেই জায়গাতে কিন্তু সুনীল নারিনও ভালো ডেথ বোলিং করতে পারে। সুনীল নারিনের কাছে কিন্তু অনেক মিস্ট্রি রয়েছে, সেই জায়গাতে সুনীল নারিনও একটা ডেথ বোলিং অপশন হয়ে যেতে পারে। সুনীল নারিনকে দিয়ে পাওয়ার প্লে, মিডিল ওভার, ডেথ বোলিং যেখানে খুশি বোলিং করাতে হবে, বাট ইনকেস তোমাকে সিচুয়েশন ওয়াইজ সুনীল নারিনকে ব্যবহার করতে হবে, সেইটা কিন্তু আজিঙ্কে রাহানেকে ভালো করে করতে হবে। আপাতত মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে একদমই ফালতু ক্যাপ্টেন্সি হয়েছে, তবে এক্সপেক্ট করব নেক্সট ম্যাচগুলোতে ভালো করে ক্যাপ্টেনশিপ করুক। আর মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে আরও একটা প্রশ্ন উঠেছে যে মুম্বাই ইন্ডিয়ান্স টস ফিক্সিং করেছিল কিনা। দেখো, আইপিএল এর মতো বড় স্টেজে কিন্তু এইভাবে ফিক্সিং হবে না, তাহলে তো আমরা বুঝতেই পারছি যে ফিক্সিং চলছে। আর গতকালকে আমরা গুজরাট পাঞ্জাব ম্যাচেও দেখেছিলাম যে টসের পর পুরো দেখানো হয়েছে কয়েনে কি পড়েছে, বাট মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে ক্যামেরা উল্টো দিকে চলে গেছিল, ক্যামেরা সাইড স্ক্রিনের দিকে চলে গেছিল। সেই জায়গাতে কেকেআর ফ্যান্সরা ভেবেছে মুম্বাই ইন্ডিয়ান্স টস ফিক্সিং করেছে। এটা না, সামান্য কোনো একটা গ্লিচ হতে পারে, ক্যামেরার ভুল হতে পারে, বাট এটা হবে না। এত বড় একটা স্টেজে এরকম ভুল করতেই চাইবে না, সেটা কিন্তু আইপিএল এর হাইপ কমিয়ে দেবে। এবং সেই জায়গাতে আইপিএল, যেটা বিশ্বের সব থেকে সেরা লিগ, সেই লিগ থেকে কিন্তু বিশ্বের সব থেকে বড় ফিক্সিং লিগ হয়ে যাবে। তো সেটা হয়তো বিসিসিআই চাইবে না এরকম বড় স্টেজে এরকমটা না হোক, এটাই চাইবে। বাকি ম্যাচগুলোতে আমরা দেখছি কয়েন দেখানো হচ্ছে, বাট ওই ম্যাচে কেন হলো সেটা নিয়ে আলাদা করে কোনো আপডেট আমার কাছে আসেনি। আর বলতে গেলে কিন্তু হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে, ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা হবে, সেই ম্যাচেও কিন্তু টস অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আমরা তো দেখছি 4টে ম্যাচে যেই দল টস জিতেছে তারাই বোলিং নিয়েছে এবং যারা যারা বোলিং করেছে তারাই জিতেছে, যাদের হোম গ্রাউন্ড ছিল তারাই জিতেছে। আর পরবর্তী ম্যাচ কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে রয়েছে, তো সেই জায়গাতে কেকেআর চাইবে এই ম্যাচটাকে জিততে। একটা হোম কন্ডিশনে একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে, সেই অ্যাডভান্টেজটাকে অবশ্যই কেকেআর ইউজ করতে চাইবে। সেই জায়গাতে কিন্তু কেকেআর এর ব্যাটসম্যানদের দিকে নজর থাকবে। তবে যেই প্রশ্নটা উঠেছিল যে কেকেআর এ কোনো রকম কোনো চেঞ্জ আসতে চলেছে কিনা, আমার মতে মনে হয় না কোনো চেঞ্জ আসবে। তবে একটা মাত্র চেঞ্জ হলেও হতে পারে, তেজস্বী সিং দাইয়াকে সুযোগ দিতে পারে। বাট যে ব্যাটিংটা আমরা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, ব্যাটিং স্ট্রং আছে, কেকেআর কে বোলিংটা স্ট্রং করতে হবে। শোনা যাচ্ছে হায়দ্রাবাদের বিপক্ষে সৌরভ দুবেকেও চান্স দিতে পারে কেকেআর। সৌরভ দুবে যদি বোলিং করে, পাওয়ার প্লেতে 1টা ওভার করবে, মিডলে 1টা ওভার করবে এবং ডেতে তোমার 2 ওভার করে দেবে। এবং সেই জায়গাতে আমরা আরো একটা অপশন ভুলে যাচ্ছি, নবদীপ সাইনি, তার দিকেও কিন্তু কেকেআর নজর রাখতে পারে। নবদীপ সাইনির কাছে সেই পেস রয়েছে, সেই এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু কেকেআর চাইবে কাজে লাগাতে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ প্রিভিউ নিয়ে আজ রাতে আলোচনা করব। তবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স ম্যাচে তোমাদের কি প্রেডিকশন থাকছে, মতামত অবশ্যই জানিও। কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারো। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।